গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর আমার সিম্পল ভিলেজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। ফার্স্ট টাইম আমার সাথে এরকম হলো, সকালবেলায় ঘুম থেকে উঠে পুরোপুরি রেডি হয়ে গেছি। তারপরে আজকে যেহেতু বাড়িতে তৃষার জন্মদিন, ভেবেছিলাম জামাইবু আর আমি একসাথে আসবো। জামাইবু হয়তো আজকের দিনটা থাকবে, আমার থাকা হলো না। থাকা না হওয়ার একটাই কারণ, মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। এখন আমি দুদিন থেকে যদি একটু রান্নাবান্নাগুলো করে দিতাম তাহলে হয়তো অনেকটা উপকার হতো। আজকে হচ্ছে তৃষার জন্মদিন। এবার দিদি বারবার বলেছে, অনেক দিন আগে থেকেই ফোন করে দিদি বলেছিল, যে ফোন করে না, ওখানে থাকতেই দিদি বলেছিল যে তৃষার জন্মদিন, থাকবা যেও না। তো আমি ওই জন্য ভেবেছিলাম সোমবারে যাব। আমি সেটা ভিডিওতে তোমাদেরকে বলেও ছিলাম যে সোমবারে শ্বশুরবাড়ি যাব, দিয়ে কয়েকটা দিন থাকবো। মাঝখান থেকে হঠাৎ করে মায়ের শরীর খারাপ হয়ে গেল, ওই জন্য মাকে দেখতে আসতে হলো। তো আজকে বেরিয়ে চলে এলাম। এখন এমনি অনেক ভালো আছে, এখন সুস্থ আছে, তার জন্য না। দুটো দিন থাকলে হয়তো একটু বেশি হেল্প হতো। আর বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, অর্ধেক রাস্তা এসে মনে পড়ছে ফোনটাই নিয়ে আসিনি। তারপরে আবার মা আবার আমার সাথে আসছিল, আবার ফোনটা আনতে গেল, আবার নিয়ে আসলো। আমি মানা করছি এসো না, আমি টোটো পেয়ে যাব। বলছে না, টোটো পাবা না, আমি যাই। যতবারই আসি মাকে এত মানা করা সত্ত্বেও মা একদম মনের মাথা পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। তো এবার প্রত্যেকবার যেহেতু ব্যাগ থাকে, তো দুটো হয়তো, একটা কাঁধে ব্যাগ থাকে, একটা হাতে ব্যাগ থাকে, তো একটা ব্যাগ নিয়ে আসা। বলছি এবার তো কিছুই নেই। একটা ক্যারি প্যাকেটের মধ্যে বাবা সকালবেলায় দুধ দিয়েছে দিদার জন্য, আইসক্রিম বানিয়ে দেবো বলে। এবার দুধটা ক্যারি প্যাকেটে দিয়েছে, ফস করে ছিঁড়ে গেছে, ক্যারি প্যাকেটটা ছিঁড়ে নিচে পড়ে গেছে। একটা টোটোও পেলাম না। এখন এই রোদের মধ্যে 1.5 কিলোমিটার রাস্তা আমাকে হাঁটতে হাঁটতে যেতে হবে, কিচ্ছু করার নেই। গা পাকাচ্ছে, চলো দেখি। কারণ মোটর সাইকেল পেলে 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে আসার পরে একটা টোটো পেলাম। এখন গরমের মধ্যে টোটো করে গেলাম নবগ্রামে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বাস পেলাম না, ওখান থেকে আবার একটা টোটো করে চলে আসলাম পলসন্ধ্যায়। আর পলসন্ধ্যা থেকে আর কি বাস পেয়েছি। বাসটা একদম ফাঁকাই ছিল। আর স্টেট বাস পেয়েছি। স্টেট বাসে গেলে একটা খুব সুবিধা হয়, কি সুবিধা বলো তো, খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি, এটা। কিন্তু এই স্টেট বাসের ড্রাইভারটা এতটাই ডিসিপ্লিনহীন বলার মতো না। উনি এক হাতে একটা মানে বিড়ি নিয়েছে, এক হাতে গ্যাস লাইট নিয়েছে। মানে উনি অনেকক্ষণ ধরে চেষ্টা করছে যে উনি ওইটাকে ধরিয়ে খাবে বলে। মানে পাশ দিয়ে এত বড় বড় গাড়ি যাচ্ছে, মানে এরকম ধরনের নিয়ম শৃঙ্খলা মানে ভঙ্গকারী মানুষ দেখলেই মনে হয় যেন তাকে কি করি, গলা টিপে শেষ করে দিই। এতগুলো মানুষের মানে জীবন নিয়ে খেলা, মানে এরকম একটা ব্যাপার। তো দেখো, একটু আগে যেমন হলো না, তখন তো আমি ভিডিও স্টার্টই করিনি। মানে উনি এরকম করে ধরাতে যাচ্ছে, আর সেই সময় আর কি গাড়ি চলে এসছে। তো উনি আবার দেখলাম ততক্ষণে ঠিকঠাক করে নিল। তো যাই হোক, আজকে গাড়িতে ভীষণ রাগ হচ্ছিল ওনার উপরে, কিন্তু কিছু বলতে পারিনি, একটু ভিডিও করে নিয়েছি। আর দিদি বাড়ি আসার পরে ঘুগনি মুড়ি দিয়ে গেল। তো আমি এবার ঘুগনি দিয়ে দিদা একটু মুড়ি খেলাম। আমি আর মুড়ি খেয়ে এসেছি, খাবো না। আমি আবার একটু ঘুগনি ছিল, সেটা খেয়ে নিলাম। খেয়ে টেয়ে স্নান করে এখন দেখো রেডি হয়ে যাচ্ছি। তো অনেকটাই বেলা হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো, তারপরে দেখলাম না, থাক, শাড়ি আর পরবো না, তো এই গ্রাউন্ডটাই পরি। আজকে আমি চুল ভেজাইনি। আর মাথা যদি ঘষা থাকে, চুল না ভেজালে না, মানে চুলগুলো একদম উস্কো খুস্কো হয়ে যায়। ওই জন্য একটা হেয়ার সিরাম একটু চুলে দিয়ে দিলাম, তাহলেও চুলগুলো একটু ঠিকঠাক আসবে। আমি সবাইকে একটা কথাই বলবো, যারা একটু সুন্দর, মানে সুন্দর লাগার জন্য, কয়েকদিন সুন্দর লাগার জন্য স্টেপ কাট কাটো, স্টেপ কাট কাটাটা ঠিক না একদম। আমি তো এই নিয়ে 2বার হলো আমার স্টেপ কাট। তো প্রথমে মনে হয় না, কাটবো না। এবার সত্যি আমি আর স্টেপ কাট দেবো না, জানো তো। স্টেপ কাট দিলে না চুলগুলো সত্যি ভীষণ খারাপ হয়ে যায়। মানে একদম নিচের দিকে চুলগুলো এত বাজে লাগে না, একটু বড় হয়ে যাওয়ার পরে। যেহেতু দুর্গাপুজোতে দিয়েছি, অনেক দিন হয়ে গেছে। এবার ভাবছি নেক্সট টাইম থেকে সবসময় ইউ কাট দেবো, আর নাহলে একদম প্লেন কাট দেবো। প্লেন কাটটাও ভালো, মানে স্টেপ কাটটা কয়েকদিনের, মাস 3-4 সৌন্দর্য, তারপরে চুলগুলো ভীষণ বিচ্ছিরি হয়ে যায়। নিজের চুল দেখলে না নিজেরই মানে ঘৃণা লাগে আর কি, এরকম একটা ব্যাপার। তো একটুখানি হেয়ার সিরাম দিলাম, হেয়ার সিরাম দিয়ে চুলটাকে একটুখানি বেঁধে রেখে দেবো। একদম চুলগুলো পুরো একদম সিল্কি সিল্কি একটা ব্যাপার হয়ে যাবে, আর ওই রকম খসখসে মনে হবে না। আর একটুখানি হালকা করে সেজে নিই। গরমের মধ্যে তো সাজতে ইচ্ছাই করছে না, কিছুই সাজবো না। একটু মুখে ফেস পাউডার দেবো, আর তার সাথে হালকা করে একটু লিপস্টিক দেবো, ব্যাস হয়ে যাবে। মোটামুটি দ্বিধা এদিকে গরমের মধ্যে একটা এত আমাকে এটা পরতে দেখে, ও একটা নেটের পুরো বড় গোলাপি রঙের একটা বড় জামা পরেছে। ওটা দেখেই তো আমার, ওকে দেখেই গরম লাগছে, নিজেকে দেখেই গরম লাগছে, তার জন্য না। আর আজকে তেমন একটা রোদ নেই, জানো তো, কিন্তু কেমন জানি না এত গুমসানি গরম, পুরো বিরক্ত লেগে যাচ্ছে গরমের জন্য।
বাড়ি থেকে আজকে মানে যাতায়াতের ব্যবস্থাটা খুবই ভালো ছিল বলতে মানে বাসের টাইমটা আমার অনেক ম্যানেজ হয়েছে। যেখানে বাসে লোকাল বাসে উঠলে 1 ঘন্টা লাগে, সেখানে মানে আধা ঘন্টার মধ্যে চলে এসেছিলাম, কোনো টপিস নেয়নি মাঝ রাস্তাতে। কিন্তু আসার সময়তে তো দেখলেই হেঁটে হেঁটে আসতে হলো, অতটা ওটা একটা কষ্ট। নবগ্রাম থেকেও পেলাম না বাস, আর বাসটা আমি পেলাম না নবগ্রাম থেকে। সবসময় পরসন্ধ্যায় এসে বাস ধরাই ভালো আমার মনে হয়, তাহলে অ্যাভেলেবেল বাসটা পাওয়া যায় আর সিটটাও পাওয়া যায়। চলো এই দেখো রেডি হয়ে চলে আসলাম দিদিদের ছাদে দিদিদের রান্নাবান্না হচ্ছে, চলো তোমাদেরকে একটু দেখাই। আর এই হচ্ছে আমার গ্রাউন্ডটা তো আগের দিন তোমাদেরকে দেখিয়েছি। আর একটা টিপ পরেছি, একটু সিঁদুর দিয়েছি আর একটু হালকা করে লিপস্টিক, ব্যাস আর কিছু নেই। গরমে আর সাজতে ইচ্ছা করছে না। সবাই আমাকে বলছো দিদি তুমি কি মোটা হয়ে গেছো। ওইটা শুনেই তো আমার একদম মানে ভাবছি যে সত্যি আমি কি এতটাই মোটা হয়ে গেছি। তোমাদের দাদাভাই আমার ভিডিওগুলো দেখে বলছে না তুমি মোটা হওনি, তোমার সাবস্ক্রাইবারগুলো তোমার দিকে নজর দিচ্ছে, ঠিক আছে, এরকম টাইপের মানে ও আর কি কমেন্টটা দেখেছে, তো আমাকে কালকে বলছিল। তো দিদিদের মেনুতে ছিল চানা পনির ছিল, ফ্রাইড রাইস ছিল, তারপরে চিকেন ছিল, আলু পটল চিংড়ি, ডাল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, অনেক কিছুই ছিল। তো এদিকে রান্নাবান্না দেখো প্রায় শেষের দিকে হয়ে এসছে। চিকেনটা আর আলু পটল চিংড়িটা হলেই হয়ে যাবে। সিঁড়ি থেকে বেলুন দিয়ে সাজিয়েছে, আর এই গ্যারেজ ঘরটা আছে এখানে আর কি কেকটা কাটা হবে। তো সকাল থেকে ছেলে পিলে সব একদম মানে হুটোপাটা করে এসে বেলুন ফোলানো ফাটানো সব করছিল একসাথে। তো চলো দেখি কেক কাটার সময় আমিও যাব। কেকটা কাটা হোক। বলো হ্যাপি বার্থডে, বলো দিদিভাইকে বলো হ্যাপি বার্থডে টু ইউ। শ্বশুরবাড়ি থেকে আসার সময় মা দুধ পাঠিয়ে দিয়েছিল, সেই দুধটা গরম করতে বসে দেখো একদম কি হলো, নিচ দিয়ে এসে থেকে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, পুরো একদম দুধের বন্যা বয়ে গেল। দেখলে খুব কষ্ট লাগে মনের মধ্যে জিনিস নষ্ট হলে। আর আমি দেখেছি যতবারই দুধ গরম করতে যাই ততবারই আমার এরকম হয়ে যায়। আর এখন তিথাকে দুটো মুড়ি মেখে দেবো ঘুগনি দিয়ে, ওর আবার মানে দুপুরে ভালো খেতে পারিনি, খিদে পেয়ে গেছে। আর মেঘা ত্রিপুরাতে বাড়ি, মেঘার সাথে আমার বন্ডিংটা অনেক দিনের, খুব ভালো মিষ্টি একটা সাবস্ক্রাইবার মেঘার ইচ্ছা আমি যেন মেঘার নামটা নিই। মেঘা আমাকে বলেছে দিদিভাই তুমি আমার নামটা নিও, এবার থেকে তোমরা সবাই কমেন্ট করো, আমি নোট করে নেব। এর আগেও অনেকে কমেন্ট করেছো, আমি তাদের নামগুলো করতে পারিনি। কে কোথা থেকে বলছো এইটুকুনি আমাকে কমেন্ট করে বলো যে দিদিভাই আমার নামটা নিও। আমি প্রত্যেক দিন 2-3 জনের করে নাম প্রত্যেক দিন আমার ভিডিওতে নেব। আর এখানে দেখো তিধা একটু চাটা খেলাম, তারপরে দেখো তিধা এখন ওইখান থেকে একটা বেলুন নিয়ে এসছে, বেলুনটা ফাটানোর ইচ্ছে। এবার আমি আমাকে ছুঁচটা ধরতে গিয়ে কীভাবে বেলুনটা ফেটে গেল। তো কয়েকদিন ধরে যেহেতু আমি বাড়ি ছিলাম না, আমার সবজিতে না আছে কোনো সবজি, না আছে কিছু, পুরো একদম ফ্রিজ ফাঁকা। আজকে বাজারে না গেলে খেতে পারবো না, এরকম একটা ব্যাপার। ইচ্ছা না থাকা সত্ত্বেও বাজারে যেতে হচ্ছে। ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা আছে, তার জন্য অতটা কষ্ট হচ্ছে না। আমাদের দোকানটা যেহেতু বাড়ির থেকে অনেকটাই দূর, হেঁটে আনতে একটু কষ্ট হয়, কিন্তু কী করা যাবে বলো। একদিন বাজারে গেলে আর 7-10 দিন মতো বাজারে যেতে হয় না, 7 দিন 10 দিন মতো বাজারে না গেলেও হয়। তো এখানে হচ্ছে তোমার দোকান থেকে এসে একটুখানি এক্সারসাইজ করতে লেগেছিলাম, যেটা সকালে করার দরকার ছিল। আমি কিন্তু প্রত্যেকদিন সকালে একটু করে এক্সারসাইজ করি, যেটা তোমাদেরকে ভিডিওতে দেখায় না। আমার দেখলেই মানে হাসি পেয়ে যায়, ভীষণ পরিমাণে হাসি পেয়ে যায়। তো একটু এক্সারসাইজ করে এখন বসে বসে শাকগুলো বাচ্ছি। আজকে বাজার থেকে পাটের শাক এনেছি, মোটামুটি 2-2.5 বছর পরে আমি পাটের শাক খাবো। নালতে শাকটা খাওয়া হয় মাঝে মধ্যেই খাওয়া হয়, কিন্তু পাট শাকটা একদমই খাওয়া হয় না। আজকে নালতে শাক পাট শাক দুটোই ছিল, মনে করলাম নালতে শাক তো খাই, কিন্তু পাট শাক অনেক দিন খাইনি। আর অনেক পরিমাণে পাট শাক হলে, মোটামুটি 1 কেজি পাট শাক হলে তবে ভাজা করলে একটুখানি দাঁড়াবে। আর অল্প পাট শাক হলে না ওই তোমার এই ভাজা খাওয়াই ঠিক আছে। তো আমার ভাজা শাকের থেকে নালতের শাকের মানে এই পাট শাকের ঝোলটা বেশি ভালো লাগে। আজকে আমি ঝোলই রান্না করব, তিধা আর আমি দুজন মিলে বাচ্ছি। মাঝখানে বরের সাথে এদিকে ভিডিও কলেও কথা বলছি। তো এই করতে করতে দিনগুলো আর কি কেটে যাচ্ছে। আর আগেকার দিনে জানো তো মাকে দেখেছিলাম যে যখন আমরা ছোট থাকতাম তখন বাবা দেখতাম মাঠে যেত,
মাঠে গিয়ে ওই পাট শাকের নিড়ানোর যখন টাইম হতো না, অনেক ঘিজি করে মাঠের মধ্যে দেখতে পাট শাকের যখন বীজ ফেলতো অনেক ঘিজিমিজি করে হতো, তো ওইগুলোকে পরিষ্কার করতে হয়, মানে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হয়, তাহলে পাটকাঠিগুলো মোটা হয়, পাটগুলো মোটা হয়। আর এখন তো ধরো সেই সব জিনিসগুলো পুরো অবলুপ্ত হয়ে গেছে, এখন কেউ কোনো জিনিস ফেলে না, সব কিছুই বিক্রি হয়। আর এই পাট শাকের শিরগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতে হয়, আমার আর অতটা ধৈর্য ধরে প্রত্যেকটা শির ফেলার এখন আর সময় হচ্ছে না। আর এই পাট শাকের শিরগুলো অতটাও মোটা না, যেগুলো বড় বড় সাইজের পাতা হয় না, ওই শাকগুলো খেতেও ভীষণ টেস্টি হয় এগুলোর থেকেও। এগুলো মনে হয় খাওয়ার জন্যই চাষ করে সম্ভবত, যাই হোক সেটা আমি জানি না। তো শাকগুলো একটু কেটে নিচ্ছি, তারপরে ধুয়ে নেব, আগে ধুয়ে নিয়ে কাটলেও হতো, তো আমি যেহেতু আগে বেছে নিয়েছি ওই জন্য ধুয়ে নিলাম, আর প্রত্যেকটা পরিষ্কার করে বেছেছি। পাট শাকের পিছনে তোমার হচ্ছে ওই কি থাকে না, দেখবে পাট শাক বলে না, প্রত্যেকটা শাক পাতায় খুব ভালো করে বাছার দরকার, নাহলে পিছনে ডিম পাড়ে, পোকা থাকে, অনেক রকম ব্যাপার থাকে। তো মোটামুটি শাকটা কেটে নিলাম, এখনও ঘর মোছা হয়নি, তো ঘরটা মুছবো, তারপরে স্নান করব, তারপরে রান্না চাপাবো। তো এদিকে হচ্ছে তোমার পাট শাকটা দেখো মানে লবণ দিয়ে আর হলুদ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপরে এবার এর মধ্যে পাট শাকগুলোকে দিলাম। পাট শাকগুলোকে খুব ভালো করে সিদ্ধ করতে হবে, যত ভালো করে সিদ্ধ করবে তত টেস্টি হবে খেতে, মানে তত ভালো লাগবে আর কি খেতে। পাট শাকগুলো ভালো করে সিদ্ধ টিদ্ধ করে নিয়ে রসুন আর শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে শাকটাকে সাঁতলে নিয়েছি। আর এটা হচ্ছে ডিমের ঝোল, ডিমের ঝোলের আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমের ঝোলটা না আমি খুব একটা বেশি পছন্দ করি না, আমার মেয়ে খুব ভালোবাসে ডিমের ঝোল খেতে, আমিও খাই না বলবো না, আমিও খাই, কিন্তু অতটা ভালো মন থেকে পছন্দ করি না। সেই জন্য যেদিনই ডিমের ঝোল রান্না করি চেষ্টা করি ডিমের ঝোলটা যেন একটু সুন্দর করে রান্না করা যায়। তোমাদেরকে মানে ডিমের ঝোলে যদি তোমরা পেঁয়াজ দাও, সবসময় চেষ্টা করবে পেঁয়াজটা কুচিয়ে দেওয়ারই চেষ্টা করবে, কুচিয়ে ভালো করে আলুর সাথে ভেজে দেওয়ার চেষ্টা করবে। আর যদি কোনো সময় পেঁয়াজটা বেটে দাও, বেটে দিলেও টেস্ট হয়, কিন্তু সেই সময় তোমাদেরকে মাথাতে রাখতে হবে, মানে ডিমের ঝোলে বিশেষ করে যে কোনো তরকারিতে পেঁয়াজ যদি আমরা বেটে দিই না, সেই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হয়, একদম প্রপার কুক করতে হয়, নাহলে কিন্তু ঝোলের টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যায়, একদম বিচ্ছিরি হয়ে যায়। আমি মানে আজকে পেঁয়াজটা কুচিয়ে দিয়েছিলাম, তাও আমি খুব সুন্দর করে তরকারিটাকে কষিয়েছি। পেঁয়াজ যদি কেউ বেটে দাও তাহলে কিন্তু আরও ভালো করে কষাতে হবে, মানে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা একদমই থাকা যাবে না, তাহলে একদম তরকারি বেকার হয়ে যাবে, মানে ভালো তো হবেই না, আরও বেকার হয়ে যাবে। লবণটাও দিয়ে দিলাম, হয়ে গেল মোটামুটি আমার কষানো। এবার জল দিয়ে ফুটে গেলে, আলুগুলো সিদ্ধ হয়ে গেলে, ভাজতে ভাজতে মোটামুটি 50% হয়ে গেছে, মশলা দিয়ে কষাতে ভাজতে, আর বাদ বাকিটা জলে সিদ্ধ করে নেব, তারপরে খাওয়ার অপেক্ষা। খিদেও পেয়েছে সকাল থেকে খুব। তো এদিকে আমার রান্নাও কমপ্লিট, এদিকে দেখো খেতেও বসে পড়েছি, লাল লাল ঝাল ঝাল এক বাটি ডিমের ঝোল, তার সাথে নালতের শাক, ওই নালতের শাক বলছি, সরি, নালতে বলে বলে এত অভ্যস্ত হয়ে গেছি, এটা হচ্ছে পাটের শাক। ওরে বাপ রে বাপ, যা টেস্টি! আর খেয়ে মানে ভাত কটা খেয়ে যতটা পরিমাণে শান্তি পেয়েছি বলার মতো না, ভীষণ মানে মন তৃপ্তি করে খেলাম। আমার ছোটোবেলা থেকে খুব পছন্দের একটা জিনিস পাট শাক, যদি মা পাট শাক রান্না করতো তাহলে তো আমি বাড়ি এসে এত খুশি হয়ে যেতাম কি বলবো। শ্বশুরবাড়ি গিয়ে নালতে শাকটা শিখেছি, আমাদের ওদিকে ছিল না। তো যাই হোক, আমি এদিকে খাওয়া দাওয়া করি আর ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।